পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন 2 শতাধিক আসামি। স্বজনদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ। সংস্কার ও ভোটের প্রস্তুতি একসাথে চলতে পারে। জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল। এবং অবশেষে গাজায় কার্যকর হলো হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। চুক্তি ভঙ্গ হলে আবারও হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পিলখানা হত্যাকাণ্ডর ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 2.5 শতাধিক আসামি জামিন পেয়েছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের রোববার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক ইব্রাহিম মিয়া। এদিকে আসামিদের স্বজনরা সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করছেন। প্রিয়জনদের জামিনের জন্য তাদের প্রার্থনা করতে দেখা গেছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দেশের ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ। 2009 সালে বিডিআরের দরবার হলে ঘটে যাওয়া নৃশংস এই হত্যাকাণ্ডে 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। 15 বছর পর বিস্ফোরক মামলার 2 শতাধিক আসামিকে জামিন দিয়েছেন আদালত। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ পারভেজ। এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে। এই পর্যন্ত 284 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। 1264 জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে। প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে 277 জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বুরহানুদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে জামিন আদেশ দেন। অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। সংখ্যা আজকের আসামি পক্ষ থেকে বলতে পারেন নাই, মাননীয় বিচারকের কাছে এটা সুস্পষ্ট না। অতএব যেই প্রশ্নটা আপনারা করছেন ঠিক কতজন, এই সংখ্যা আমি বলতে পারবো না। আমি ক্যাটাগরিটা বলে দিলাম যে এইভাবে জামিনের আদেশটা হয়েছে। এদিকে শুনানির দিন ধার্য থাকায় সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন আসামিদের স্বজনরা। জামিন পাওয়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় সিইসি বলেন, ভোটার তালিকা কার্যক্রমে সহযোগিতার জন্য ইউএনডিপির কাছে অনুরোধ জানানো হয়েছিল। তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিইসি। এ সময় অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কিভাবে সহযোগিতা করা যায় তা নির্ধারণ করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথে চলতে বাধাও নেই। রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার এলাকায় ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সংগঠন ও সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সকল মানুষের ঐক্য
আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচনের পর যে সরকার আসবে তারাই সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। উন্নত বাংলাদেশ নির্মাণের সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। ঐক্যমত ছাড়া কোনো প্রস্তাবই গ্রহণ করা হবে না বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ ও মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন রোববার সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন। আব্দুস শহীদের বিরুদ্ধে 7,72,79,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার 18টি ব্যাংক হিসেবে 26,93,90,000 টাকার লেনদেনের তথ্য রয়েছে। এছাড়া আব্দুস শহীদের স্ত্রী উম্মে কুলসুমের বিরুদ্ধে 39,22,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার সম্পদ বিবরণী তলব করে দুদক। অপরদিকে কবির বিন আনোয়ারের বিরুদ্ধে 2,84,40,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার 9টি ব্যাংক হিসেবে 15,38,57,000 টাকার লেনদেনের তথ্য রয়েছে। তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক, যেখানে জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ 4,53,73,738 টাকার সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। শহীদ সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার 4। জনাব কবির বিন আনোয়ার সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার নিজ অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে বর্ণিত সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। যুগের সাথে পাল্লা দিয়ে সংবাদের শীর্ষে পৌঁছাতে চায় এশিয়ান টেলিভিশন। এক যুগ পূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশান নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে কেক কাটেন মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সাইফুল ইসলাম নয়নকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। দেশের প্রথম উচ্চ প্রযুক্তির বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন, বিনোদন এবং সংবাদের মিশেলে চ্যানেলটি এরই মধ্যে 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেক কাটার মধ্য দিয়ে দিনটিকে স্মৃতির মালঞ্চে স্মরণীয় করে রাখেন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ডিএমডি সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ, ডিএমডি অপারেশনস জাহিদ ইবনে রশিদ, ডিএমডি তুষার রশিদ, ডিএমডি ফয়সাল রশিদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, ওয়াহিদ মুকাই আলী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ সিরাজুল ইসলাম, রূপায়ণ গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর হাবিব রহমান পলাশ সহ এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সুনামের সাথে সংবাদ এবং বিনোদন নিয়ে দর্শকদের মন জয় করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, এশিয়ান টেলিভিশন তার সারথি হতে চায়। আগামীতে আরও ইমপ্রুভ করবো আমাদের বিজনেসটা, যে কারণে এখন রানিং করছি, এবং আমি আশা করবো যে আপনারা সবাই আমাদের সাথে দাঁড়াবেন এবং এই বিজনেসটাকে আরও বড় করানোর জন্য আমরা যে জার্নালিজমের দিক দিয়ে এবং এন্টারটেনমেন্টের দিক দিয়ে আরও বেশ করে একটা ইমপ্রুভমেন্ট আনতে পারি এবং আরও প্রোগ্রাম দিতে পারি এবং বেটার নিউজ দিতে পারি। এটার জন্য আপনাদের সকলকে আমাদের সাথে দাঁড়ানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সাফল্যে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। এশিয়ান টেলিভিশন শুধুমাত্র আমাদের বিনোদন নয়, আমরা যে এটাকে আমাদের সংবাদের জগতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য একটা টেলিভিশনে রূপান্তরিত করতে চাই। একটা প্রোগ্রাম আমাদের যে অ্যাচিভমেন্ট সব আপনাদের জন্য, সব দর্শকদের জন্য। আমি আশা রাখি যে এশিয়ান টিভি যুগে যুগে আপনাদের সাথেই থাকবে। শারীরিক অসুস্থতার কারণে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এশিয়ান টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তো আমরা চাইব যে এশিয়ান টেলিভিশন যে বাংলাদেশের মিডিয়া একদম শীর্ষ কয়েকটি টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি হবে। আমি আশা করছি এই মহৎ অনুষ্ঠানে সবার উপস্থিতিতে এই ঘোষণা দিতে চাই যে এশিয়ান টেলিভিশনের নিউজ অন্য উচ্চতায় যাবে এবং এই মধ্যে আমরা নানা রকমের উদ্যোগ নিয়েছি। দর্শকদের জন্য আমরা নিয়মিত সম্প্রচার করছি একটি ডাবিং সিরিয়াল আয়েশা মরিয়ম। এটা পৃথিবীর প্রায় 57টা দেশে সফলভাবে সম্প্রচারিত হয়েছে এবং এই অনুষ্ঠান টিআরপিতে 1 নম্বর অবস্থানে আছে। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের যে সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট তাদের স্ব অবস্থান থেকে সাপোর্ট দিয়ে আমরা এখনো উল্লেখযোগ্য টেলিভিশনগুলোর মধ্যে আমরা আমাদের নিজস্ব একটা অবস্থান করে রেখেছি। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার ভালোবাসায় শুধু একজন না, আমার ধারণা, আমি আশাবাদী যে শতবর্ষেও আমরা থাকবো না, আমাদের পরের প্রজন্ম থাকবে, শতবর্ষ পূর্তি এইভাবে পালিত হবে। অনুষ্ঠানে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ সবাইকে অভিনন্দন জানিয়ে কর্ণধাররা আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ অর্জন তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করবে এশিয়ান টেলিভিশন। মাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এই সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ। মুহুর্মুহু পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের হামলায় 5 বাংলাদেশি আহত হয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশের তাৎক্ষণিক তৎপরতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। দিনভর চরম উত্তেজনার পর বিকেলে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় বাহিনী সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান রয়েছে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতির আরো খবর জানিয়েছেন সহকর্মী বারিউল আলম শান্ত। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আমরা সীমান্তের পরিবেশ সেটি শান্তপূর্ণ রয়েছে। গতকাল বিকাল 4টার দিকে কিন্তু বিজিবির সাথে যেই বিএসএফ এর পতাকা বৈঠক হয়, এরপর থেকে মূলত যে উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল সেটি নিয়ন্ত্রণে আসে। এদিকে বিএসএফ যারা সদস্য রয়েছেন তারাও একটি নির্দিষ্ট দূরত্বে ভারতের নাগরিকদের সতর্ক অবস্থায় রেখেছেন এবং বাংলাদেশের যারা সীমান্ত রক্ষাকারী বাহিনী রয়েছেন, বিজিবির সদস্য, তারাও কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বেই বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তাদেরকে রেখেছেন। সব মিলিয়ে যে পরিবেশ সেটি শান্তিপূর্ণ রয়েছে। তবে গতকালকের পরিবেশ একটু উত্তেজনাপূর্ণ ছিল, কারণ আমরা দেখেছি যে আম গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মাঝে ধাওয়া পাল্টা ধরা একটা ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছিল চৌকা সীমান্ত জুড়ে। সময় যদি আপনাকে জানাই যে আমরা সারাদিন ধরেই লক্ষ্য করছি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সীমান্তের যে পরিবেশ সেটি কিন্তু এখনো শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে চৌকা সীমান্ত থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। যে শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রামের চিলমারিতে স্বেচ্ছাসেবী সংগঠন পিঁপড়া ফাউন্ডেশনের উদ্যোগে 675 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চিলমারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন পিঁপড়া ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক ও পিঁপড়া ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, প্রেস ক্লাব চিলমারির সভাপতি মনিরুল আলম লিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবেদ আলী মণ্ডল সবুজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন।
দায়িত্ব নেয়ার পর রোববার প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়ার নবনিযুক্ত এই রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের তিনি জানান যে অতীতে ও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা নিয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত জানান দ্রুতই এর সমাধান হবে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। আর এই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন 2 শতাধিক আসামি, স্বজনদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ। সংস্কার ও ভোটের প্রস্তুতি একসাথে চলতে পারে, জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল। এবং অবশেষে গাজায় কার্যকর হলো হামাস ইসরায়েল যুদ্ধবিরতি, চুক্তি ভঙ্গ হলে আবারও হামলার হুঁশিয়ারি নেতানিয়াহু। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।